নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে সন্ধ্যা ঠিক 7টায়। আমার বাংলায় প্রথমেই হাইকোর্টের খবরে নজর রাখতেই হবে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্ট থেকে আমাদের কাছে যে খবর আসছে, প্রাথমিকের মামলায় বিচারপতি বদল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা সরল এবং সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন তিনিও মামলা থেকে সরে দাঁড়ালেন। অর্থাৎ দুই বিচারপতির সংঘাতের জেরে পরিস্থিতি এমনই, এখন দুই বিচারপতিরই বিচার্য বিষয় বদলে গেল। সৌমেন সেন মুখ খুললেন তিনি এবং তিনি বললেন যে, শুধুমাত্র বললেন নয়, বলা ভালো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে যখন আইনজীবী কথা বলতে যাচ্ছেন তখন তিনি বললেন যে তিনি কোনো কথা শুনবেন না, বরং তিনি বললেন যে মামলা, যে কোনো মামলার জন্য আলাদা করে কোনো জায়গা নেই, কোনো উৎসাহ নেই। এবং এই যে বিচারপতি সৌমেন সেন, তার তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন এবং মামলা সরে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। কতটা প্রভাব পড়বে মামলার ক্ষেত্রে তাও জানবো। আমার সঙ্গে অন্য প্রতিনিধি রয়েছেন। অন্য, প্রথমে একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাই যে এই যে দুই বিচারপতির বিচার্য বিষয়ে যে বদল হয়ে গেল, তাতে কতটা প্রভাব পড়তে পারে এই দুটি মামলার ক্ষেত্রে? দেখো, এক্ষেত্রে প্রভাব পড়ার কোনো কথা নয়, কারণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মামলা আজকে সরেছে তা নয়, 25শে জানুয়ারি রাতেই সরে গেছে। এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা তার বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দেওয়া হয়েছে। এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে যেহেতু পার্ট হার্ড করা ছিল, অর্থাৎ হার্ড ইন পার্ট বলা হয়, যে মামলাগুলো প্রায় তিনি শুনছিলেন, প্রায় অর্ধেকের বেশি শুনে ফেলেছেন, প্রায় শেষের দিকে রয়েছে, এরকমই মামলা উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা। সেই মামলা আজকে নির্দিষ্ট ছিল তার বেঞ্চে শুনানি দুপুর 2টো নাগাদ। যখন শুনানি হতে যায় তখন বিচারপতি সৌমেন সেন সেই মামলা ছেড়ে দেন। এবং এক্ষেত্রে তিনি বলেন, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্ন উত্তরে, যে তার এজলাস আক্রান্ত হয়েছে বা অপমানিত হয়েছে, এজলাস অপমানিত হয়েছে, তার আদালত অপমানিত হয়েছে এবং তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রত্যেক বিচারপতির সংবাদ মাধ্যমে বলার অধিকার রয়েছে। এছাড়া একগুচ্ছ মন্তব্য তিনি করলেন, যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়ে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলতে যান, বিচারপতি তাকে থামিয়ে দেন এবং তিনি এই জায়গা থেকে সরে আসেন। অর্থাৎ তিনি কোনো মন্তব্য কোনো বিচারপতি সম্পর্কে করবেন না, সব বিচারপতি সমান, প্রত্যেকের প্রতি তিনি সহানুভূতিশীল বা তাদের প্রতি সম্মান তার আছে, এই কথাটা বলে তিনি মামলা ছেড়ে দিলেন। উচ্চ প্রাথমিকের মামলায় ডিভিশন বেঞ্চে শুনানি প্রায় 80% কাছাকাছি হয়ে গিয়েছিল, 70 থেকে 80% এমনটা বলছেন মামলাকারীরা, চাকরি প্রার্থীরা। কাজে সেই মামলা যদি সরে যায়, নতুন একটা ডিভিশন বেঞ্চে যদি মামলা যায়, সেই মামলা নতুন ডিভিশন বেঞ্চ, তারা তো সেই বেঞ্চ তো শুরু থেকেই মামলা শোনেনি, কাজেই তাদের জন্য কিছুটা হলেও সময় লাগবে। কাজেই উচ্চ প্রাথমিকে 14,000 শূন্যপদের নিয়োগের কাউন্সিলিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং একটা ইনিশিয়াল একটা প্যানেলও প্রস্তুত রয়েছে এবং কার্যত সেই প্যানেল প্রকাশ এবং তারপর নিয়োগ হবে, কোন স্কুলে নিয়োগ হবে সেটাও কাউন্সিলিং ঠিক হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি ডিভিশন বেঞ্চ মামলা ছেড়ে দেয়, কিছুটা হলেও সময় যে নষ্ট হবে আবার, কারণ নতুন ডিভিশন বেঞ্চকে দোষ দেওয়া যায় না, তারা মামলাটা শুরু থেকেই বুঝবেন, কাজেই সময় নষ্ট হবে। সেখানেই চাকরি প্রার্থীরা ক্ষোভ তাদের উগরে দিচ্ছেন। আজকে হাইকোর্টের ব্রিগেডের বাইরে এরকম একটি অবস্থান বিক্ষোভও হয়েছে, পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে প্রাথমিকে যে মামলা, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা 2022 সালের জুন মাস থেকে চলছিল এবং 2022 সালের জুন মাস থেকে 2023 সালের জুন, 2024 সালের জুন মাস, প্রায় 2 বছরের কাছাকাছি তার কাছে এই মামলার ডিটারমিনেশন ছিল। আর কয়েকটা মাস গেলে 2 বছর হবে। কাজেই সেই মামলা মাস্টার অফ রোস্টটা তার ঘর থেকে সরানোতেই পারেন, এটা প্রশাসক হিসেবে প্রধান। কিন্তু এমন একটা সময়, এমন একটা মহেন্দ্র দেখতে গেলে, আইনের দিক থেকে দেখতে গেলে বা আইনজীবীদের সঙ্গে কথা বলে তোমার যেরকম মনে হয়েছে বা তোমার যা পর্যবেক্ষণ সেই জায়গা থেকে, যে এই দুটি মামলার ক্ষেত্রেই কোনো রকমভাবে কোনো বিলম্ব হওয়ার কোনো জায়গা নেই বা কোথাও কোনো সমস্যা হওয়ার জায়গা নেই, এটা যেমন ঠিক, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের মধ্যে কোথাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়ে গেছে যে তাহলে মামলা দীর্ঘসূত্রিতা হবে না তো। শুনুন। আমরা তো এইসব দুর্নীতি বেড়াজালের মধ্যে নেই, আমাদের অপরাধটা কি? কোর্ট অর্ডারে, কোর্ট মনিটরিং এ এই প্রক্রিয়া চলছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি নানা রকম দীর্ঘসূত্রিতা, নানান কারণে বেঞ্চ বদল হচ্ছে, কেস অন্য জায়গায় চলে যাচ্ছে, কখনো বাধা আসছে, যখন প্যানেল প্রকাশে বাধা এসে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা কি সারা জীবন এই
ফুটবলের মতো এ পা থেকে ও পা থেকে এ পা করব, দিনের শেষে কিন্তু পেনাল্টি আমাদেরকেই দিতে চাচ্ছে। নরেন্দ্রপুরের স্কুলের সেই ঘটনা, যে ঘটনা নিয়ে হাইকোর্ট গতকালই বলেছিল গ্রেপ্তার করতেই হবে যাদের নাম রয়েছে এফআইআরে। তো এফআইআরে যাদের নাম রয়েছে সেই চারজনের মধ্যে একজন প্রধান শিক্ষকও রয়েছেন, সেই চারজন এখনো বেপাত্তা, এখনো নিরুদ্দেশ। রবিবার দুজন গ্রেপ্তার হয়েছেন, আজও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই দুজন এফআইআরে থাকা নাম নয়। তাহলে এই দুজন কারা, কেন এদের গ্রেপ্তার করা হলো? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কিভাবে জড়িত এই দুজন যাদের আজ গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে জড়িত বলে মনে করছে বা দাবি করছে পুলিশ? দেখো, আব্দুল সুফিয়ান এবং শোভন এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বনহুগলি নতুনহাট এলাকা থেকে। তাদের বিরুদ্ধে যা অভিযোগ এবং পুলিশ তদন্তে পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এই যে শিক্ষক শিক্ষিকাকে মারধরের ঘটনার সঙ্গে সরাসরি এদের যোগ রয়েছে। কারণ তুমি জানবে যে দুটি যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ছবি অনুসন্ধান করে এই দুজনার নাম এবং তার সঙ্গে তার পরিচয় পাওয়া গিয়েছে, তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এই দুজন আর রবিবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট 54 জনের নামে অভিযোগ করা হয়েছে, অর্থাৎ সরাসরি চারজনের নাম এবং আদার্স করে নাম আননোন পার্সেন্ট হিসেবে সেখানে 50 জন, অর্থাৎ 54 জন এই ঘটনার সঙ্গে যুক্ত, যার মধ্যে সরাসরি প্রধান শিক্ষক জড়িত রয়েছেন, তার সঙ্গে তৃণমূল নেতা 3 জন ওই এলাকারই তারা জড়িত রয়েছেন। এখনো পর্যন্ত এই এফআইআরে নাম থাকা যে 4 জন ব্যক্তি তাদের এখনো খোঁজ মেলেনি। আমরা একাধিকবার এই যে অভিযুক্ত তাদের বাড়িতে গিয়েছিলাম, পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা কলকাতায় গিয়েছে, তারপরে আবার অনেকে বলেছেন কাজে গিয়েছে, তারপর তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। যাদের নাম এফআইআর রয়েছে তাদের নাম কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হলো না? আদালত ক্ষুব্ধ, শুধু তাই নয়, আদালতের ক্ষোভ প্রকাশ যে কেন এখনো পর্যন্ত যাদের এফআইআর নাম রয়েছে তারা গ্রেপ্তার নয়। তবে তার পাশাপাশি শিক্ষা দপ্তর যখন সময় চাইছে এই ঘটনায়, হাইকোর্ট অবশ্য শিক্ষা দপ্তরকে তদন্তে আরও সময় দিচ্ছে। মুখ বন্ধ খামে রিপোর্ট তলব করলো হাইকোর্ট। আপাতত স্কুলের দায়িত্ব কে নেবেন? কারণ প্রধান শিক্ষক তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে এফআইআর। তাহলে আপাতত স্কুলের দায়িত্বে মহকুমা শাসক। আবার র্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, তবে এবার আর বিশ্ববিদ্যালয় চত্বরে নয়। মানসিকভাবে এতটাই নির্যাতন হয়েছে বলে মনে করছেন বা দাবি করছেন ছাত্রীর পরিবার, যে বাড়ি আসার পর সে কথা বলেছেন বাড়ির সবাইকে, এবং ছাত্রীর মৃত্যুর পর নতুন করে আবার সেই অভিযোগ। যাদবপুরে কি র্যাগিং হচ্ছে? এখনো র্যাগিং চলছে যাদবপুরে। প্রথমে একবার জানবো জলপাইগুড়িতে বাড়ি ফেরার পর ওই ছাত্রী রেনেসা দাস, তার বাড়ির লোকের সঙ্গে কি কথা হয়েছিল, কি বলেছিলেন। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, অথবা তোমাকে বলে রাখতে চাইবো, রেনেসা দাস সে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ইংলিশ বিভাগের 2য় বর্ষের ছাত্রী। তিনি 16 তারিখে কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসেছিলেন মালবাজারে এবং 18 তারিখ কিন্তু তিনি আত্মঘাতী হন। তিনি গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনায় কিন্তু পরিবার সূত্রে জানানো হয়েছে যে সেখানে তাকে র্যাগিং করা হতো। দুজনের নামে স্পেসিফিক দুজনের নামে কিন্তু ইতিমধ্যে মাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরিবার সূত্রে জানানো হয়েছে যে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো, এমনকি ফোনে ধমকিও দেওয়া হতো, অকথ্য ভাষায় কথাবার্তা বলা হতো এবং এই কারণে কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন। আর সেই ছাত্রী কিন্তু বিশেষভাবে সক্ষম ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়ার পরে কিন্তু এমন ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। এই ঘটনার পর পরিবার তরফ থেকে জানিয়েছে যে মালবাজার থানায় যে অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং সহযোগিতা করা হচ্ছে না বলেও কিন্তু অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে ওই ছাত্রীর মা বাবা, কি অভিযোগ করছেন তারা, শুনবো। আমার পাশে দাঁড়িয়ে একটু যদি সহযোগিতা করতে পারেন, প্রশাসনিক লেভেলে একটু চাপ সৃষ্টি করুন যাতে তারা এই ব্যাপারটা নিয়ে
দ্রুত এগিয়ে যায় আর যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেয়। সবার তো আর সহ্যের একরকম ইসে থাকে না। আমার মেয়ে সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আজকে ওকে অকালে আমাদের হারাতে হলো। আমরা চাই এই দুজন যে নাম অভিযুক্ত দেওয়া হয়েছে, সুরজ ঝা আর পাপ্পু সিং গান্ধী বলে যে ছেলেটি অভিযুক্ত আছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। বেশ কিছুদিন আগেই জানিয়েছে এটা মোবাইল মারফতেই ওকে নানা রকম টর্চারিং করতো। এখনো পর্যন্ত স্বপ্ননীলের ঘটনা আমাদের মনে তাজা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের শিকার স্বপ্ননীল। আবার কি সেই র্যাগিংয়ের ঘটনা ঘটল? যাদবপুর কর্তৃপক্ষ অবশ্য মানতে নারাজ, কারণ প্রথমত তাদের দাবি যে এই ঘটনা তো বিশ্ববিদ্যালয় চত্বরে হয়নি, দ্বিতীয়ত খতিয়ে দেখা হবে কি হয়েছে। তবে স্বপ্ননীলের ঘটনার সঙ্গে এই ঘটনা এক করে ফেললে চলবে না। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এটা যেহেতু ইউনিভার্সিটি প্রেমিসেসের মধ্যে হয়নি, তার বাড়িতে জলপাইগুড়িতে হয়েছে, সেখানে আমরা আইনত কতটা কি করতে পারি না পারি দুশ্চিন্তার বিষয় যে আমাদের হাতে তো সে অর্থে কোনো ক্লু নেই। আমরা অভিযোগ পাচ্ছি। কালকে মিটিংয়ের মাধ্যমে আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করব এবং সেই ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমরা জনসমক্ষে পরবর্তীকালে নিয়ে আসবো। স্বাস্থ্যের অসুবিধে হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল, সেই বিষয়গুলো যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করা বা ইত্যাদি করতে পারতাম। এটা একটা ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেই ঘটনাটা ঘটেছে। অভিযুক্ত যে ছেলেটির কথা বলা হচ্ছে সেও আবার আমাদের কাছে মেল করে এবং চিঠি জমা দিয়ে গেছে যে মেয়েটির সঙ্গে তাদের পার্সোনাল সম্পর্ক ছিল। সেই ব্যক্তিগত পরিসরে বিশ্ববিদ্যালয় কতটা যেতে পারে, এটাকে কখনোই র্যাগিংয়ের সঙ্গে আমরা যুক্ত করতেই পারি না। দুয়ারে সরকারের কাজে গড়িমসি হচ্ছে, আধিকারিকরা ঠিকমতো কাজ করছেন না, এই অভিযোগ ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই। আর এবার নবান্ন থেকে নির্দেশিকা জারি হলো, ডেড লাইন দেওয়া হলো একেবারে 100% কাজ দুয়ারে সরকারের শেষ করতেই হবে আগামীকালের মধ্যে। দুয়ারে সরকার, সাধারণের দোরগোড়ায় সরকারি পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন কিংবা অভিযোগ, তড়িঘড়ি সমস্যার সমাধান, এই কাজেই ঢিলেমির অভিযোগ। সূত্রের খবর, এতে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাই এবার দুয়ারে সরকারের কাজে ডেডলাইন বেঁধে দিল নবান্ন। 31শে জানুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে দুয়ারে সরকারের 100% কাজ শেষ করতে হবে। নবান্ন সূত্রে খবর, সোমবার রাতে জেলা শাসকদের এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা। গত ডিসেম্বরে 8ম দুয়ারে সরকার শুরু হয়। নবান্ন সূত্রে খবর, সোমবার পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে 73,80,101টি আবেদন জমা পড়ে। এর মধ্যে 64,11,833 আবেদনে নিষ্পত্তি হয়েছে, যা মোট আবেদনের 86.88%। এটা 100% করতে চায় নবান্ন। দুয়ারে সরকারের মাধ্যমে 35টি প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এর মধ্যে 20টি প্রকল্পের জন্য জমা পড়া আবেদনের ক্ষেত্রে 100% পরিষেবা দেওয়া হয়েছে বলে নবান্নের দাবি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের পরিষেবা কেন পৌঁছে দেওয়া যাচ্ছে না সব মানুষদের কাছে, তা নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর তার জেরেই এবার রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হলো। পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আজ তাকে একাধিক রোড শো করতে দেখা গেছে। আগামীকালও কর্মসূচি বদল করে রোড শোই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল। পুলিশ লাইন থেকে সভাস্থল পর্যন্ত মিছিল এবং সেই মতো পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল এই মালদাতেই রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। বালুরঘাট, রায়গঞ্জে পাখির চোখ একেবারে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন, প্রশাসনিক সভা করছেন, উন্নয়নের প্রতিশ্রুতি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথা বলছেন, প্রচার করছেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন। আর সেই বালুরঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দেওয়াল লিখছেন, কিন্তু ভোট তো এখনো দিনক্ষণে ঘোষণা হয়নি। তাতে কি প্রতীক, সেই প্রতীক নিয়ে চিহ্ন প্রতীক, সেই প্রতীক পদ্ম প্রতীক আঁকলেন এবং ওই পদ্ম প্রতীকেই ভোট দেওয়ার আহ্বান জানালেন।
আমাদের পার্টির নিয়ম হচ্ছে যে আমাদের পার্লামেন্ট বোর্ড আছে, সেই পার্লামেন্ট বোর্ড থেকে যতক্ষণ না পর্যন্ত প্রার্থীপদ ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রার্থীপদ আমরা ঘোষণা করি না। পার্টির সৈনিক আমি, পার্টি যেখানে বলবে সেখানেই লড়বো এবং জিতবো, কিন্তু পার্টি যদি আমাকে চয়েস দেয় আমি নিজের জায়গা বালুরঘাট আমার প্রাণের থেকেও প্রিয়, এই জেলা আমার প্রাণের থেকেও প্রিয়, অবশ্যই এখান থেকে লড়বো। নামের জায়গাটা ফাঁকা থাকছে, অবশ্যই নামের জায়গা ফাঁকা আছে, পরে ফটাফট সব ভরে যাবে, চিন্তার কিচ্ছু নেই। গারুলিয়ায় গঙ্গাপাড়ের ভাঙন এবং এই ভাঙনে সেচ দপ্তর সেখানে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে। আর এখানেই আপত্তি সাংসদ অর্জুন সিংয়ের। তার দাবি যে এই বালির বস্তা দিয়ে নয়, বরং ভাঙন রোধ করতে গেলে বোল্ডার দিতে হবে। যদিও সেচমন্ত্রী পার্থ ভৌমিকের দাবি, ইঞ্জিনিয়াররা যেরকম বলছেন ঠিক সেইভাবেই কাজ হচ্ছে। উত্তর 24 পরগনার গারুলিয়া পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। কাঙালিঘাট এলাকায় এই গঙ্গা পারে ভাঙনের ভয়। স্থানীয়দের দাবি, গত 2 মাসে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটা বাড়ি। बार बार ये बल्ला जो गड़ाता है, ये बल्ला गड़ाने से कुछ नहीं होगा। इसमें बड़ा बड़ा पत्थर डालना पड़ेगा, बड़ा बड़ा पत्थर डालने के बाद ही कुछ हो सकता है। ভাঙন রুখতে উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। 300 মিটার বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে 1.5 কোটি টাকা। শুরু হয়েছে কাজ। গঙ্গার পার ধরে বসানো হচ্ছে শাল কাঠের খুঁটি, তারপর ফেলা হচ্ছে বালির বস্তা। স্থানীয়দের অভিযোগ, বালির বস্তায় কাজ হচ্ছে না, বস্তা থেকে বালি ধুয়ে যাচ্ছে। 2 দিন আগেই একটি বাড়িতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এই খবর পেয়ে সোমবার গারুলিয়ায় যান বারাকপুরের সাংসদ অর্জুন সিং। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। অর্জুন সিং এর দাবি, ভাঙন রুখতে বোল্ডার ফেলা হোক। আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড় বড় পাথর দিয়ে দেয় তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায়। এখানেও এটা সাজেশন আমি গিয়ে বলছি, যদি মনে করে বোল্ডারের জন্য যদি কিছু ফান্ডের দরকার হয় সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে। মঙ্গলবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে এ নিয়ে কথাও বলেন অর্জুন সিং। ইঞ্জিনিয়ারদের টিমকে নিয়ে কাল বসেছিলাম, যারা প্ল্যান করেছে এই করেছে, এখন ওদের বাইরে তো যাওয়ার ক্ষমতা আমার নেই, আমরা তো ইঞ্জিনিয়ার, আমি তো নন টেকনিক্যাল পার্টি। ওরা বলছে স্যার এটাতেই হবে, এটাতেই হবে, এটা করেই আমরা সাকসেস হয়েছি। কোথাও সাকসেস বলেছেন যে আমি আমার নিজের পয়সায় বোল্ডার ফেলো, কিন্তু ওরকমভাবে তো বিক্ষিপ্তভাবে করা যায় না। বরঞ্চ ওই টাকাটা যদি বাড়ির শিফটিংয়ের ক্ষেত্রে উনি দেন তাহলে আমার মনে হয় মানুষের সুবিধা হবে। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দক্ষিণের সুপারহিট ছবি পুষ্পার কথা মনে রয়েছে, কিভাবে চন্দন কাঠ পাচার হয়, কত রকম ছক দেখানো হয়েছিল। গাছ কেটে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেই গাছ আরেক জায়গায় গিয়ে আরেকজন তুলে নিয়ে পাচার করছে। ঠিক একই স্টাইলে কাঠ পাচার হচ্ছে বক্সায়। দেখুন, নদীতে ভাসছে গাছ। দিনে দুপুরে এভাবেই চলছে গাছ পাচার, সেটাও বক্সা টাইগার রিজার্ভে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ। এখানে রয়েছে শাল, সেগুন, মেহগিনি সহ নানা দামি গাছ। এই গাছেই নজর চোরা কারবারিদের। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে পড়ে দমনপুর, পাশ দিয়ে বয়ে গিয়েছে ডিমা নদী। এই কোর এরিয়াতেই একের পর এক গাছ কাটা হয়েছে, সব কম বয়সী গাছ, তারপর ভাসিয়ে দেওয়া হচ্ছে ডিমা নদীতে। সবটাই হচ্ছে দিনে দুপুরে। এভাবেই চলছে গাছ পাচার। বন দপ্তর সূত্রে খবর, সম্প্রতি গাছ পাচারকারীদের নজর পড়েছে কম বয়সী গাছে। যে গাছ পাচার করা হচ্ছে প্লাইউডের ফ্যাক্টরিতে। এই গাছ কাটার পিছনে কি সেই চক্রই কাজ করছে? খোঁজ খবর শুরু করেছে বন দপ্তর। যে রেঞ্জে হয়েছে ব্যাপারটা, তো ওনাদের রেঞ্জ অফিসারকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। ওনারা আজকেই সন্ধ্যেবেলায় যে মানে জমির ভিতরে খুঁটিয়ে দেখবেন যে কোথায় কি ফিলিং হয়েছে কি না হয়েছে, এবং লিড পাওয়া যায় যে কারা করেছেন। তো গ্রামের দিকে আমরা একটা স্ক্যানিং করে নিচ্ছি, করে যথাযথ ব্যবস্থাটা আমরা নেব। এর আগে বক্সা টাইগার রিজার্ভ থেকে গাছ চুরি হয়েছে। গত বছর রায়ডাকে কাটা হয় 5টি গাছ, সেগুলি পাচারও হয়ে যায়। তদন্তে নামে বন দপ্তর। রায়ডাকের জঙ্গল লাগোয়া বস্তি থেকে গ্রেপ্তার করা হয় 5 জনকে। এই গ্রেপ্তারের পরেও বক্সা টাইগার রিজার্ভে কিন্তু গাছ কাটা এবং পাচার বন্ধ হয়নি। এবার প্রকাশ্য দিবালোকে একেবারে নদীপথে গাছ কেটে পাচারের ছবি প্রকাশ্যে চলে এসেছে। এই ছবি জঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠে গেছে, যেখানে দিনের আলোতে গাছ কেটে পাচার করে দিচ্ছে দুষ্কৃতীরা, সেখানে কতটা নিরাপদ রয়্যাল বেঙ্গল টাইগার।
আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। খড়িবাড়িতে পুকুর ভরাট হচ্ছে, আমরা সেই ছবি দেখিয়েছিলাম। তারপর প্রশাসনিক তৎপরতা, আধিকারিকরা গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন জরিমানা হবে, এই পুকুর আগের অবস্থায় ফেরাতে হবে। কোথায় কি কদিনের মধ্যে দেখা গেল সেই পুকুর ভরাট করে তার পাশে একটা ছোটোখাটো ঘর তোলা হয়েছে, আবার সেখানে কিছু গাছ পোতা হয়েছে। এরপরেও আবার প্রশাসনিক আধিকারিকরা গেলেন, আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। এদিকে আবার বসিরহাটে পুকুর ভরাটের ছবি করতে গিয়ে আমার সহকর্মী, তাকে হুমকি দেওয়া হচ্ছে। একেবারে একটা দোকানের মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে বলা হয়েছে যে ছবিগুলো তুলেছেন সেগুলো ডিলিট করুন। না, আমরা থামিনি, সে খবরও আমরা দেখাচ্ছি, সে ছবিও দেখাবো। এই হচ্ছে রেকর্ডিং চলছে। আচ্ছা, এটা বন্ধ করো, ওটা আমার ওইটা ডিলিট করতে হবে। ডিলিট করো, আমাকে ইন্টারভিউ দেওয়ার তোমার অধিকারটা কে দিয়েছে? উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার কর্মকার পাড়ায় প্রমোটারের দৌরাত্ম্য চলছে, পুকুর ভরাট। এই খবর পড়ায় নিউজ 18 বাংলার প্রতিনিধিকে হুমকি দেন প্রমোটার। তারপর পুকুর ভরাটের ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন। এই হচ্ছে রেকর্ডিং চলছে। আচ্ছা, এটা বন্ধ করো, ওটা আমার ওইটা ডিলিট করতে হবে। ডিলিট করো, আমাকে ইন্টারভিউ দেওয়ার তোমার অধিকারটা কে দিয়েছে সেটা আমার উত্তর দাও। আরে অধিকার না, আপনি বলেছে আপনার। আচ্ছা, ওইটা রেকর্ডিংটা। বসিরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া, এখানেই রয়েছে পুরনো একটা পুকুর। সম্প্রতি এই পুকুর কেনেন কয়েকজন প্রমোটার, তারপর থেকেই পুকুর ভরাট শুরু। এই পুকুরটা কোনো কালে ইউজ হয় না, যেগুলো ইউজ হয় সেগুলো তো সব গুছিয়ে ভরাট হয়ে বাড়ি ঘরে হয়ে গেছে। পাড়ায় টোটালি পুকুরই নেই। আচ্ছা, বন্ধ করছে কারা? তা বলতে পারবো না, নতুন কারা কিনেছে। কে করছে ভরাট? কাগজ দেখাতে পারবে কেউ? আমি কিনেছি। লোকজন বলছি তো আপনি নিয়েছেন। ফালতু কথা, একদম সম্পূর্ণ ভোগাস কথা। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার কেশরডোবাতেও পুকুর ভরাট। গত 25শে ডিসেম্বর এই পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। পরদিনই এলাকায় যান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। পুকুরকে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ মানছে কে? পুকুর ভরাট চলছেই। পুকুর পাড়ে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ, লাগানো হয়েছে গাছ। খবর পেয়ে এলাকায় যান খড়িবাড়ির বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, এটা নিশ্চিত। প্রশাসনকে বুড়া আঙুল দিয়ে এতটা কাজ করছে, সাহস কি করে বলো? সেটা তো প্রশ্নবোধ থাকছেই। আইনের উপরে কেউ না, আইনের যা ব্যবস্থা সেটাই হোক। পুকুর স্বাভাবিক হবে তাহলে? একদম। আইন পক্ষে যতগুলো আছে আমরা সেই হিসেবেই পদক্ষেপ নেব। জরিমানা করা হয়েছে ওনাকে, তো সেটা আমরা আদায় করে নিয়েছি বেলার অফিস থেকে। তোয়াক্কা তো ওনাকে করতেই হবে, বিকজ ইট ইজ এ সরকারি যদি জায়গা হয়, তাহলে আমরা ওটা দেখছি কী কী পদক্ষেপ নিতে পারি, কী কী লিগাল স্টেপস আমরা নিতে পারি। বসিরহাট এবং শিলিগুড়ি থেকে অনুপম সাহা এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আগেও আমরা খবর দেখিয়েছি, তৎপরতা শুরু হয়েছে, কিন্তু তারপরেও নতুন করে ডেবরায় আবার সরকারি জমি দখল। এবং ওই যে সরকারি জমি যে বোর্ডে লেখা থাকে না, সেই সাইনবোর্ডটা দেখা যাচ্ছে জমির পাশের খালে পড়ে রয়েছে। দেখুন, পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে ফের সরকারি জমি দখলের ছক। জমিতে বসানো সরকারি বোর্ড খালের জলে। সরকারি জমিতে তৈরি হচ্ছে ঘর। সম্প্রতি এই ডেবরাতেই সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। 4 কাঠা জমি, দাম প্রায় 40 লক্ষ। জমিতে টাঙানো সরকারি বোর্ড, সেখানেই শুরু হয় বেআইনি নির্মাণ। গত ডিসেম্বরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা, সরকারি বোর্ড সরিয়ে 100 মিটার দূরে বসানো হয়। সেই বোর্ডই এবার ফেলা হয়েছে খালের জলে। এই জমির পাশেই রয়েছে একটি শ্মশান। শ্মশানের পাশের জমি ঘিরে এরকম জল ঘোলা হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। ওইটা তো আমাদের শ্মশান, আমরা মানে ছোট থেকেই দেখতেছি। আমাদের তো এখানেই সব কিছু দাও, এখানে কেউ মারা গেলে আমরা ওইখানকেই নিয়ে যাই। কিন্তু কালকে নিয়ে গেলাম, কালকে আমাদের যে দেখি শ্মশানের উপরে মানে ভিত খোলা হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম, 2-4 দিন আগে, যে একটা ওখানে বোর মারা ছিল, সরকারি বোর। সে বোর্ডটাও নেই, সে বোর্ডটা ছিঁড়া হয়ে ক্যানেলের মধ্যে পড়ে আছে। এবারে যদি জায়গার মালিক, তার যদি রায়ের জায়গা হয়ে থাকে, সে জায়গা যদি ডিমার্কেশন হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে বাড়ি করবে। হাই টেনশনের লাইনের নিচে বাড়ি, সেটা কিভাবে কি হয়? এখন অব্দি আমার কাছে সেরকম কোনো অভিযোগ প্রপারলি আসেনি। যদি অভিযোগ পেলে, বা যেহেতু আপনি আমাকে এটা খোঁজ দিলেন, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ নিশ্চয়ই করবো। প্রমোটার রাজ যেখানে এসেছে, সিন্ডিকেট যেখানে তৈরির প্রশ্ন আসছে, সেখানে কি এটা সম্ভব? এই প্রশ্নটাই তুলছে বাড়াগড় এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।